ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের একের আয়তে বলেছে দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটা বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি। দুয়ে দিয়েছে একটি বস্তুর ভর 1 কেজি, ওজন হবে 9.8 নিউটন। 3 তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমান ভাগে। 4 উভধর্মী অক্সাইডের সংকেত জিঙ্ক অক্সাইড জেনে নাও। 5 বলেছে প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেনের একটি বৃহৎ শিল্প ব্যবহার ইস্পাত। দুয়ের দাগে আসি, দুয়ের দাগেরগুলো 1 নাম্বার করে। দুয়ের আয়তে দিয়েছে গ্রাফাইট আর হীরকের মধ্যে কোনটি তড়িতে সুপরিবাহী। গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, তাই গ্রাফাইট দিয়ে তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার তৈরি করা হয়। হীরে তড়িতের কুপরিবাহী, তাহলে কোনটি সুপরিবাহী? গ্রাফাইট। দুয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। 3 সমতল দর্পণে কি জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয়? অসৎ বিম্ব। 4 বলেছে কোনো বস্তুর ভর তার উপর প্রযুক্ত বল আর ত্বরণের মধ্যে সম্পর্ক F সমান ma। F হচ্ছে বল, m হলো ভর, আর a হচ্ছে ত্বরণ। 5 দিয়েছে বলেছে হাইড্রোজেনের পরমাণুতে কয়টি নিউট্রন আছে? তো একটা প্রোটন আছে, ভর সংখ্যা হলো 3, তো 3 বিয়োগ 1 সমান 2টি নিউট্রন আছে। 3-এর আয়তে দিয়েছে বায়োফুয়েল কি? এটা আছে তোমাদের বইয়ের 147 পাতায়। লিখবে বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি, একে বায়োফুয়েল বলা হয়। দুয়ে দিয়েছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলির নাম লিখতে বলেছে। এটা আছে তোমাদের বইয়ের 133 পাতায়। যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, লঘু জিঙ্কের ছিবড়া মানে অবিশুদ্ধ Zn, আর লঘু সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, আর পাতিত জল। পাশে সংকেতগুলো একটু লিখে দেবে। 3-এতে বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের 2টি শর্ত উল্লেখ করো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হচ্ছে 2টি। এক হচ্ছে আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে 2 মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে, আর 2 হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ মান অপেক্ষা বেশি হতে হবে। 4 নম্বর প্রশ্ন বলেছে সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? তো লিখবে যে বাড়ির জল সরবরাহের ট্যাঙ্কগুলি বাড়ির উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুলে সমুচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় এবং তীব্র বেগে পড়ে, এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়। 5 দিয়েছে কার্বনের 4টি উপভেদের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 141 পাতায় আছে। 4টির উপভেদ হচ্ছে হিরে, গ্রাফাইট, ফুলারিন, ভূষকালি, কোক, গ্যাস, কার্বন। এখান থেকে 4টে লিখে দেবে। 6-তে দিয়েছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে বিক্রিয়া ঘটবে তার সমীকরণ সহ লেখো। এটা আছে বইয়ের 131 পাতায়। এই যে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়, CuO + H2, Cu + H2O। 4-এর দাগেতে আসি। 4-এর আয়তে দিয়েছে একটা স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটা ডুবে যায়, অথচ চামচের থেকে ভারী স্টিলের গামলা জলে ভাসে কেন? তো এখানে একটা ছোট পেরেক কাপ আর তোমার একটা স্টিলের বাটির কথা দিয়েছে। তো আমাদের এখানে স্টিলের চামচ আর গামলি বলেছে। তো পেরেকের জায়গায় স্টিলের চামচ লিখবে, যে স্টিলের চামচের তুলনায় স্টিলের গামলা, এখানে বাটির জায়গায় গামলা লিখবে। পেরেকের জায়গায় স্টিলের চামচ আর স্টিলের বাটি তুলে দিয়ে স্টিলের গামলা করে দেবে। যে স্টিলের চামচের তুলনায় স্টিলের গামলার আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে স্টিলের চামচ যতটা জল অপসারিত করবে গামলা তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে চামচের তুলনায় বা গামলার উপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই গামলাটি জলে ভেসে থাকবে। চামচের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওজন বেশি হবে, তাই চামচটি ডুবে যাবে। 2-তে দিয়েছে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান নির্ণয় করো। এটা রায়মার্টিনের উদাহরণে অঙ্কটা দেওয়া রয়েছে। প্রযুক্ত বল 14 নিউটন, ক্ষেত্রফল 2 বর্গমিটার, চাপ নিউটন বাই বর্গমিটার মানে 7 নিউটন পার মিটার স্কোয়ার, মানে চাপ হলো 7 পাস্কাল।
তিনেতে দিয়েছে চুন জল প্রথমে অল্পর পরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস পাঠালে কী ঘটবে সমীকরণ সহ লেখো, আর পর্যবেক্ষণ সহ সমীকরণ ও পর্যবেক্ষণ সহ লেখো। মানে এই ছকটা পুরোটাই তুলে দেবে যে একটা পরিষ্কার চুন জলের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পাঠালে চুন জলের চালনা করা হলে দেখা যাবে কি পর্যবেক্ষণে লিখবে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। মন্তব্য, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, তাই চুন জল ঘোলা হয়ে যায়। এবার এই ঘোলা চুন জলের মধ্যে দিয়ে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেশিক্ষণ ধরে চালনা করলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়। অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে দ্রাব্য বাইকার্বনেট উৎপন্ন হয়, CaCO3 + CO2 + H2O CaHCO3 হোল 2। চারেতে দিয়েছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক দ্রব্যের নাম, সমীকরণ আর সংকেত। এই যে রাসায়নিক দ্রব্য পটাশিয়াম ক্লোরাইড KClO3 অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, বেশি কিছু না। আর এই সমীকরণ 2KClO3 + MnO2 230 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 2KCl + CO2 + MnO2। MnO2 এখানে অনুঘটক রূপে কাজ করে, এটাও লিখে দেবে। 5-এর এতে বলেছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আর স্নেলের সূত্র হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুইটি মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। বিতে দিয়েছে তুমি একটা আয়না থেকে 60 সেন্টিমিটার দূরে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 60 + 60 120 সেন্টিমিটার। 6তে আছে অন্তর্ধৃতি কি, এটা আছে বইয়ের 131 পাতায়। লিখবে কতগুলো ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে। একে বলা হয় অধিশোষণ। উত্তপ্ত করলে এই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে, এই ঘটনাকে অন্তর্ধৃতি বলা হয়। এবং ধাতব পৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে। সাধারণ হাইড্রোজেন অপেক্ষা অন্তর্ধৃত হাইড্রোজেন রাসায়নিকভাবে বেশি সক্রিয়। ওর সাথে আছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ বর্তমান? 3টি। এটা তোমাদের মানে হাইড্রোজেনের আইসোটোপের কাকে বলে আর কটা আইসোটোপ আছে, এটা আছে তোমাদের বইয়ের 81 পাতাতে। এই যে যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা ভিন্ন পরস্পরের আইসোটোপ বলে। এই যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। তাই হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টে। এবারে লাইফ সায়েন্সে আসি। লাইফ সায়েন্সে 1-এর আইতে বলেছে তারা মাছের বাহু সংখ্যা 5টি। 2 হচ্ছে ইনসুলিন নিঃসৃত হয় হকনাশয় থেকে। 3 বহিঃকরা গ্রন্থির উদাহরণ লালা গ্রন্থি। 4 ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত মনেরা। 5 পক্স হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। 6 একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার। 2-এর শূন্যস্থানে আইতে আমলকিতে C ভিটামিন সর্বাধিক থাকে। 2 রসুনে উপস্থিত রাসায়নিক পদার্থটি হচ্ছে অ্যালিসিন। স্তম্ভ মেলানো ফাইটোপ্ল্যাঙ্কটন হবে ডায়াটম, কেল্প হবে শৈবাল, 10টি বাহু হবে অক্টোপাস। 3-এর আইতে আছে শীতঘুম কি। শীতঘুম কি লিখবে সুমেরুতে ঠান্ডা শুরু হওয়া মাত্র স্থলবাসী অনেক প্রাণী শীতঘুমে চলে যেতে শুরু করে। এই সময় এরা চলাফেরা করে না, দেহের তাপমাত্রা কমে যায়, হৃদস্পন্দন আর শ্বাসক্রিয়ার হার কমে যায়। কোনো কোনো শীতঘুমে যাওয়া প্রাণী আবার গর্তের মধ্যে খাবার জমিয়ে রাখে। 2-এতে দিয়েছি ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের পার্থক্য। ইনসিটুটা আগে বলে নিচ্ছি, জীবকে প্রাকৃতিক পরিবেশে রেখে সংরক্ষিত করা হয়। এই প্রকার সংরক্ষণে বিপদগ্রস্ত জীব ছাড়া অন্যান্য জীবও সংরক্ষিত হয়। আর 3 নম্বর হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো হলো ইনসিটু সংরক্ষণ। এভাবে ইনসিটু সংরক্ষণ করা হয়। আর এক্সিটু হচ্ছে জীবকে প্রাকৃতিক পরিবেশের বাইরে রেখে সংরক্ষিত করা হয়। 2 হচ্ছে কেবলমাত্র নির্দিষ্ট জীবই সংরক্ষিত হয়। আর 3 হচ্ছে উদাহরণ বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা প্রভৃতি স্থানে এক্সিটু সংরক্ষণ করা হয়। 3-এতে দিয়েছে 2-এতে আছে উত্তরবঙ্গের এটাতে ভুল বলছি। 3-এ আছে সুন্দরী গাছের ব্যবহার উল্লেখ করে, এটা আছে বইয়ের 283 পাতা। সুন্দরী গাছের ব্যবহার হচ্ছে সুন্দরী গাছের কাঠ আসবাব, বাড়ি ও খুঁটি তৈরিতে কাজে লাগে। এছাড়া জ্বালানি হিসাবে এই কাঠ খুবই ব্যবহার করা হয়। গাছের ছালে থাকে প্রচুর ট্যানিন, যা চামড়া এবং রং শিল্পে ব্যবহার করা হয়। 3-এতে 4-এ হলো, এবার 4-এ দিয়েছে ঘৃতকুমারী গাছের ব্যবহার লেখো। 3 হলো ওটা। 4-এ দিয়েছে ঘৃতকুমারী গাছের ব্যবহার লেখো।
এক হচ্ছে ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারী পাতার নির্যাসে পাওয়া যায়। 2 হচ্ছে অ্যাসিডের আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ ও অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়। 3 হচ্ছে গ্যাস্ট্রিক ক্ষত, কোষ্ঠকাঠিন্য, তেজস্ক্রিয় বিকিরণজনিত চামড়ার ক্ষতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়। 4 ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। আর 5 হচ্ছে ঘৃতকুমারী পাতার নির্যাসে প্রায় 99% জল থাকে, তাই চামড়াকে আর্দ্র করতে, স্থিতিস্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয়। এই নির্যাস ব্যবহার করলে চামড়ার রক্ত আর অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, ত্বকের কলাকোষের শক্তি উৎপাদন ক্ষমতা, সংশ্লেষ ক্ষমতা বাড়ে, ফলে ত্বক শিথিল হয় না। আর 6 হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়। 5 দিয়েছে বায়োলুমিনেসেন্স বলতে কী বোঝে, এটা আছে বইয়ের 254 পাতায়। লিখবে যে সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরনের আলো দেখা যায়, যার কোনো উত্তাপ নেই, একেই বায়োলুমিনেসেন্স বলা হয়। বায়োলুমিনেসেন্স কথাটা গ্রিক শব্দ বায়োস, জীবিত, আর ল্যাটিন শব্দ আলো, অর্থাৎ জীবের থেকে আসা আলো থেকে উৎপত্তি হয়েছে। আর যাদের দেহে বায়োলুমিনেসেন্ট দেখা যায় তাদেরকে বায়োলুমিনেসেন্ট বলে। বায়োলুমিনেসেন্সের অর্থ হচ্ছে ঠান্ডা আলো। 6 দিয়েছে হুয়ের পুরো নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা বইয়ে 237 পাতায় আছে। আর IUCN এর পুরো নাম 273 পাতায় রয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 4 আয়তে আছে বয়ঃসন্ধিতে জীবন কুশলতার শিক্ষা ব্যাখ্যা করো। এই 10টা পয়েন্ট বলবে। 1 হচ্ছে আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনে নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 3 সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো। 4 সমস্যা দূর করা, সমস্যাটাকে চেনা, তার সমাধানের নানা উপায়গুলিকে বিচার করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা। 5 সৃজনশীল চিন্তা, গান, নাচ, সাঁতার, ছবি আঁকা, খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করা। 6 পারস্পরিক সংযোগ স্থাপন, অন্যের কথা ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করা, কি বলবো যেমন গুরুত্বপূর্ণ কিভাবে বলবো সেটা অনুশীলন করা। 7 পারস্পরিক সম্পর্ক, পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু আর অন্যান্য মানুষজনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। 8 হচ্ছে সমানুভূতি, অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলিকে বোঝা ও প্রকাশ করা। 9 হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ, মনের ওপর তৈরি হওয়া চাপগুলোকে চিনে কীভাবে সেগুলোকে কমানো যায় তার অনুশীলন করা। 10 হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ, নিজের বিভিন্ন অনুভূতিগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা ও যথাযথভাবে তা প্রকাশ করা। 2 আছে উত্তরবঙ্গের বনভূমির সংকট উল্লেখ করো। উত্তরবঙ্গের বনভূমির সংকট হচ্ছে উত্তরবঙ্গে ডুয়ার্স এবং তরাইয়ের বনভূমিতে শাল, গামার, ওদাল, খয়ের শিশু, আমলকি আর উঁচু পাহাড়ের ঢালে রোডোডেনড্রন, পাইন প্রভৃতি নানা গাছ চোখে পড়ে। আজ থেকে প্রায় 100 বছর আগে বিদেশ থেকে ধুপি গাছের চারা এনে উঁচু পাহাড়ের ডালে ধুপির বন তৈরি করা হয়েছে। ডুয়ার্স এবং তরাইতে এরকম অনেক জায়গাতে মানুষের তৈরি শাল ও সেগুন বন আছে। মানুষের তৈরি এইসব বন প্রাকৃতিক বনাঞ্চল কেটে তৈরি হয়েছে। চা বাগানের জন্য প্রাকৃতিক বনাঞ্চলে অনেকটা সংকুচিত। উত্তরবঙ্গের বনভূমি সংলগ্ন চা বাগানে কিংবা অনেক সময় বনভূমির পার্শ্ববর্তী জনবসতি এলাকায় ঘুরলে চিতাবাঘ হানার কথা শোনা যায়। প্রাকৃতিক খাদ্যের অভাবে চিতাবাঘের খাদ্যাভ্যাস অনেকটাই বদলে গেছে। এদের প্রাকৃতিক খাদ্য হচ্ছে নানা ধরনের তৃণভোজী প্রাণী, ছোট হরিণ, বুনো ছাগল, খরগোশ, বুনো মোরগ, ময়ূর। আর খাদ্যাভ্যাসের পরিবর্তনের পর এরা জঙ্গলের ধারে গ্রামের সীমানা থেকে প্রায়ই ছাগল, গরু, মোষের বাচ্চা, হাঁস, মুরগি, কুকুর ধরতেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এর সামগ্রিক পরিণতি হচ্ছে চিতাবাঘ মানুষের সংঘাত। চা পাতা তুলতে গিয়ে ঝোপে ঝাড়ে থাকা চিতাবাঘের আক্রমণের ফলে মুখোমুখি হচ্ছে শ্রমিকেরা। গন্ডারের বসবাস উপযোগী জঙ্গল ও জলা তৃণভূমি আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসতে থাকায় মানুষের বসতি বেড়ে উঠতে থাকায় উত্তরবঙ্গের বনভূমিতে একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হয়েছে। বন কেটে হাতির যাতায়াতের পথে রেললাইন বসানো এবং জনবসতি গড়ে ওঠায় উত্তরবঙ্গের বনভূমির আরেকটা সংকট হচ্ছে মানুষ হাতি সংঘাত। উত্তরবঙ্গে ইদানিং ট্রেনে কাটা পড়ে অনেক হাতি মারা যাচ্ছে। বর্ষার শুরুতে ভুট্টা, কলার
সময়। আর শীতের শুরুতে ধান পাকতে শুরু করলে হাতির চলাচল অনেকটা বেড়ে যায়, ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত শুরু হয়। আর পশ্চিমবঙ্গের পশ্চিমে যেদিকে শাল সেগুন অরণ্য দেখা যায়, সেখানেও প্রায় দলমা পাহাড় থেকে হাতিরা নেমে আসে। তারা জঙ্গলে ফিরে না গিয়ে জনবসতি এলাকায় দীর্ঘ সময় থাকার ফলে একই সমস্যা দেখা দিচ্ছে। তিনেতে দিয়েছে পরিবেশের অণুজীবের ভূমিকা সম্পর্কে উল্লেখ করো। এটা আছে বই 201 পাতায়। এক হচ্ছে বর্জ্য পরিষ্কার, এক হচ্ছে মল ও মূত্রের মতো অশোধিত বর্জ্য মানব স্বাস্থ্যের পক্ষে বিশেষ ঝুঁকি। কোনো কোনো ব্যাকটেরিয়া কম অক্সিজেনযুক্ত পরিবেশে থাকে, এরা এ ধরনের বর্জ্যকে ভেঙে নানা ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে। এরা রোগ সংক্রমণের সম্ভাবনা কমায়, আবার মাটির উর্বরতাও বাড়ায়। 2 হচ্ছে ভারত বা চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ ও অন্যান্য জন্তুর মল, তরকারি খোসার মতো বর্জ্যকে মেথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে মিথেন গ্যাস তৈরি করা হয়। এই গ্যাস কয়লা, কেরোসিনের মতো জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। 3 হচ্ছে মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয়। 4 দিয়েছে মরুভূমিতে মানুষের জীবনযাত্রা বর্ণনা করো। এটা বইয়ে 266 পাতায় আছে। আচ্ছা, এখান থেকে লিখবে যে মরুভূমিতে মানুষদের, এখানে বলেছে মানুষের জীবনযাত্রা বর্ণনা করো। তো লিখবে দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে। এরা বালির ভেতরে গর্ত করে থাকে, তীর-ধনুক দিয়ে প্রাণী শিকার করে, তারপরে সেই প্রাণী ঝলসে খায়। কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান বুশম্যান বলা হয়। এরা ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। অস্ট্রিচের ডিমের খোলককে জল খাবার পাত্র হিসাবে ব্যবহার করে। খোলককে এরা মরুভূমির বালি সজ্জা দেখে বলে দিতে পারে বালির তলায় জল আছে বা নেই। সাহারা মরুভূমির আদিবাসী তুয়ারেগরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে থাকে। মাটির নিচেও এদের ঘরবাড়ি হয়। মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে সুড়ঙ্গ পথে যাতায়াত করে। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা একসঙ্গে মিলেমিশে থাকে, সবাই মিলে বাড়ি বানায়। প্রতিটি বাড়িতে বেশ কয়েকটা ঘর থাকে। আর রেড ইন্ডিয়ানদের এই পাথরে তৈরি বাড়িগুলোকে পুয়েবলা বলে। থর মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে ওয়াধা, ভিল, গাদি, লোহার সম্প্রদায়ের মানুষেরা উল্লেখযোগ্য। এরা মূলত যাযাবর। সাহারা আর আরব মরুভূমির বেদুইনরা সারা শরীর লম্বা ঢিলেঢালা পোশাকে ঢেকে রাখে। যাযাবরের মতো উটের পিঠে চেপে মরুভূমির ওপর মাইলের পর মাইল ঘুরে বেড়ায়। মাঝে মাঝে কিছুদিন তাঁবু খাটিয়ে বিশ্রাম নেয়, তারপরে আবার তাদের পথ চলা শুরু হয়। 5 দিয়েছে লোহিত রক্তকণিকার আকার গোল এবং দুপাশ চ্যাপ্টা আকৃতির হওয়ার কারণ কি। এটা আছে বইয়ের 177 পাতায়। এই উত্তরটা লিখবে যে লোহিত রক্তকণিকা গোলাকার, দুই পাশ চ্যাপ্টা চাকতির মতো। এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। 6তে আছে মাইটোকন্ড্রিয়ার একটা সুস্পষ্ট চিহ্নিত চিত্র অঙ্কন করো। বইয়েতে যেহেতু লেবেলিংগুলো ঠিকঠাক নেই, শুধু ক্রিস্টিটাই দেখানো আছে, তো সেই জন্য রায় মার্টিন বই থেকে এই ছবিটা আঁকবে, মাইটোকন্ড্রিয়ার গঠন।